আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেব দেশ বিদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের খবরাখবর জানাবো। সপ্তাহের প্রথম কার্যদিবসে 16 কোটি টাকার বেশি লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং সূচকের অবস্থানও পজিটিভ ছিল। আমরা যদি দিন শেষে একটু সূচকের অবস্থানটা দেখে নিই, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরও বেড়েছিল। তো আমরা দিন শেষে সূচকের অবস্থানটা একটু দেখে নিব ঢাকা স্টক এক্সচেঞ্জের, এবং কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটাও দেখে নিব। যেটা বলছিলাম, আজকে বেশিরভাগ সেক্টরের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে সবচেয়ে বেশি ভালো মুভমেন্ট ছিল ইন্স্যুরেন্স সেক্টরে। তো দর্শক, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি যে আজকে সূচক কোন অবস্থায় থেকে লেনদেন সমাপ্তি হয়েছে। যেটা আমরা দেখছিলাম যে 5,849 কোটি টাকা, 5,849 পয়েন্টের সূচকের অবস্থান রয়েছে, 45 পয়েন্ট বেড়ে লেনদেন শেষ করেছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে দর বাড়ার সংখ্যা দেখছেন 202টি, দর হারিয়েছে 150টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 40টি। এবং দিন শেষে যেটা বলছিলাম যে 1669 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, যদিও আজকে লেনদেন খুব ভালো ছিল, কিন্তু একটা বিষয় নিয়ে আসলে কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে সম্প্রতি বিএসইসির চেয়ারম্যানের একটি বক্তব্যকে কেন্দ্র করে, যদিও সেটা ভুল বক্তব্য ইস্যু করা হয়েছে এবং সেটি আজকে কিন্তু বিএসইসি চেয়ারম্যান সেটা উল্লেখ করেছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যে সকল কোম্পানিগুলো হচ্ছে বন্ধ রয়েছে, অর্থাৎ 32টি কোম্পানি ডিএসসি কর্তৃক চিহ্নিত 32টি বন্ধ কোম্পানি ডিলিস্টিং এর বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে একটা ভুল বক্তব্যকে কেন্দ্র করে আজকে বাজারের যে অবস্থা হয়েছে, সেই কোম্পানিগুলোর সবগুলোর কিন্তু দর কমেছে। তো এই যে দর কমেছে, বিনিয়োগকারীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তাদের মধ্যে এই যে এটার দায়টা আসলে কে নেবে? ধন্যবাদ আপনাকে। আসলে এমনি আমি যেটা আমার কাছে মনে হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যিনি চেয়ারম্যান, উনি মানে আমার দেখা অনেক এক্সপিরিয়েন্স একজন ভালো মানুষ, এবং রিয়েলি নিজে চাচ্ছে যে মার্কেটকে কিভাবে ফ্লারিশ করা যায়। এটা তার বোধহয় ভেরি গুড ইন্টেনশন, এখানে কোনো ডাউট নেই। কিন্তু যেটা হচ্ছে যে অনেকগুলি মহল থেকে আমরা শুনছি যে একটা লিস্ট করা হয়েছে যেখানে বলছে যে 62 কোম্পানিজ, তার মধ্যে 32 কোম্পানিজ ক্লোজ অর হোয়াট এভার, এদেরকে ডিলিস্টিং এর একটা সিচুয়েশন, একটা সময় দিয়ে 2 ইয়ার্স এর টাইম দিয়ে তারপরে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই ডিলিস্টিং এ এটা কার পারপাস সার্ভ করবে। এবং এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন 1993-তে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 দিয়ে সেট আপ করা হয়েছে, এটার মেইন পারপাসটাই ছিল সেকশন 8-এ বলা আছে যে টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টার্স। এবং আমাদের যে অর্ডিন্যান্স 1969 সেখানেও প্রিএম্বলেই বলা আছে যে টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টার্স। তাহলে আপনার দায়িত্ব বা আপনাদের যারা রেগুলেটর, এখানে সেমি রেগুলেটর ডিএসইউ হতে পারে বা এক্সচেঞ্জগুলি হতে পারে, তাদের দায়িত্ব টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টর, এটা ভুলে গেলে চলবে না। তাহলে তাদের ইন্টারেস্টটা কিভাবে প্রোটেক্ট করা যায়? তাহলে যদি আপনার কোনো কোম্পানি ভালোভাবে পারফর্ম না করে, তাহলে তো আগে জানতে হবে যে কোম্পানিগুলি পারফর্ম কেন করছে না। সেই জন্য ডিএসই রেগুলেশন, লিস্টিং রেগুলেশন 2015-এর রেগুলেশন 54-এ এদেরকে ক্ষমতা দেওয়া আছে যে ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন করার, এবং বিশেকেরও আইনের অর্ডিন্যান্সের সেকশন 21-এ আপনার ইনকোয়ারি করার বা ইনভেস্টিগেশন করার ক্ষমতা দেওয়া আছে। তাহলে তুমি প্রথমে যেটা করতে হবে, একটা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করবে স্পেসিফিকলি, এবং এটা ফাইন্ড আউট করবে এখানে আসলে দোষ কার। এরা কি আসলেই কোম্পানির যারা স্পন্সর তারা ভালো চেষ্টা করেছে বা একটা আনসার্টেন কারণে এটা সাকসেসফুল হয়নি, না এখানে যারা ছিলেন তারা অ্যাকচুয়ালি লুট করেছে এবং লুটের জন্যই এসেছে। যদি এই জিনিসটা আগে প্রথম আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আপনার যদি ভালো অনেস্ট স্পন্সর বা ভালো তারা আসলেই চেষ্টা করে থাকে, ডিফারেন্ট কারণে যদি এটা ফেল করে থাকে, তাহলে সেটা চেষ্টা করতে হবে কিভাবে এই কোম্পানিগুলোকে লাইভে আনা যায়। সেটা হলো
আইদার স্ট্র্যাটেজিক পার্টনার অর আপনার এখানে অন্য তাদের যদি কোম্পানি থাকে সেটা মার্জার, অথবা যদি ইউটিলিটি ফ্যাসিলিটিসের কারণে যেমন গ্যাসের কানেকশন নেই অথবা ইলেকট্রিসিটি কানেকশন, এই জিনিসগুলিকে তখন ফ্যাসিলিটেট করা, অথবা ব্যাংকের লোন টোন যদি রিলেটেড কোনো ইস্যু থাকে সেগুলিকে ফ্যাসিলিটেট করবে। এর বাইরে যদি হয় যে এটা যদি আসলেই স্পন্সররা ইনভলভ থাকে, তাহলে কি করতে হবে? স্পন্সরদের এগেনস্টে সিভিল এবং ক্রিমিনাল দুটো অ্যাকশনই তাদের এগেনস্টে নিতে হবে, এবং তাদেরকে দিয়ে এদের মার্জার অথবা বাইব্যাক হোয়াট এভার একটা সিচুয়েশন তাদেরকে বের করতে হবে। এবং এখানে স্পেসিফিকলি আমাদের যে ডিএসি লিস্টিং রেগুলেশন 2015-এর রেগুলেশন 51 এবং 52-তে স্পেসিফিকলি বলা আছে যে কি কি কারণে আপনি ডিলিস্টিং হবে, কিন্তু সেইটা আমার মনে হয় অ্যামেন্ডমেন্ট করতে হবে। এবং সেখানে কম্পালসারি যদি ভলেন্টারি যদি আপনার ডিলিস্টিং হয়, তাহলে সেখানে বলা আছে যেমন ন্যায় অনুযায়ী বা ইপিএস অনুযায়ী বা লাস্ট ট্রেডেড প্রাইস অনুযায়ী এইভাবে আপনাকে বাইব্যাক করতে হবে। কিন্তু আপনি যদি সেবিকে দেখেন, যদি যে কোনো সময় যদি ডিলিস্ট করতে হয়, প্রথমে কিন্তু একটা শোকজ হয়, হিয়ারিং হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল সেট আপ হয়, এবং যাদের কারণে এটা হচ্ছে তাদেরকে 10 ইয়ার্সের জন্য বার করে দেওয়া হয়, এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, তাদের যে অ্যাসেট, এগুলি ফ্রোজ করা হয়, এবং তারা কোনো ধরনের এই যে বাইব্যাক ছাড়া বা এই যে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদেরকে আগে রিলিজ করা ছাড়া এইটা তাদেরকে কোনো ওয়ে আউট দেওয়া হয় না। তাহলে আপনি যখনই ডিলিস্টিং কথা বলবেন, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে তাদেরকে যেন স্কেপিং রুট না দেওয়া হয়। যেমন আপনি দেখেছেন আগে ওই অনেকগুলি কোম্পানিকে ডিলিস্ট করে ওটিসি মার্কেটে দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে লুজার কারা হয়েছিল? স্পন্সর শেয়ার হোল্ডাররা না, কিন্তু বিনিয়োগকারীরা, অর্ডিনারি শেয়ার হোল্ডাররা। আর স্পন্সর শেয়ার হোল্ডাররা কিন্তু স্কেপ রুট পেয়ে গেছে এবং তাদের কোনো খবর কেউই রাখেনি। তাহলে এখন যদি ডিএসি বা অন্য কোনো রেগুলেটরি বডি এই ধরনের সিদ্ধান্ত নেয়, তাকে আগে মেক শিওর করতে হবে যে ডিলিস্টিং এর আগে এটা যেন বাইব্যাক হয়, অথবা এটা যেন মার্জার বা স্ট্র্যাটেজিক পার্টনার দিয়ে সেটাকে চেষ্টা করা যে এটাকে রান করা। যদি কোনো কারণে রান করা কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে আগে তাদেরকে এই স্পন্সর শেয়ার হোল্ডারদেরকে আগে বাইব্যাক করতে হবে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের শেয়ার, এন্ড দেন তারা ডিলিস্টিং এ যাবে। কিন্তু এ বিষয়ে আজকে 21শে বিজনেসকে দেয়া একটা বক্তব্য জনাব মাসুদ খান অর্থাৎ বিএসসিসির চেয়ারম্যান, যিনি একটা বক্তব্য দিয়েছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে ডিলিস্টিং এর সিদ্ধান্ত বা এই কোম্পানিগুলোর আসলে ভবিষ্যৎ কি হবে, এ বিষয়ে আসলে জিজ্ঞেস করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে তিনি যেটা বলেছেন যে এটা আসলে ডিএসসির সিদ্ধান্তই চূড়ান্ত, তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দেবেন না। না, কিন্তু আপনাকে আইনের বাইরে যাওয়া যাবে না, আপনাকে আগে আইনগুলি জানতে হবে। আইন কি বলছে? আমাদের দেশে যদি আইন না থাকে, আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেমন ইন্ডিয়াতে আপনি সেবিকে ফলো করতে পারেন, সেবি 2021 এর যে ওদের ডিলিস্টিং রেগুলেশন সেটা ফলো করতে পারেন, অর ইন্টারন্যাশনাল মার্কেটের আপনি ডিলিস্টিং রেগুলেশন ফলো করতে পারেন। আপনি যা মন চাবে তা বলে দিবেন, অথবা যা মন চাবে এখন ডিলিস্ট করতে ইচ্ছা করবে ডিলিস্ট করে দিবেন, আপনি চিন্তা করবেন না অর্ডিনারি শেয়ার হোল্ডারদের কথা। এইভাবে তো আপনার সেমি রেগুলেটরি যেমন ডিএসি যদি যেমন আগের বার যেটা হয়েছিল, ইচ্ছা হয়েছে তারা ডিলিস্ট করে দিয়েছে, ওটিসি মার্কেটে চলে গেছে, সাধারণ বিনিয়োগকারীরা সাফারার হয়েছে। কিন্তু এবার যদি তারা করে এই ধরনের কাজ কারবার, এবার কিন্তু যে কোনো ইনভেস্টর তারা কিন্তু সকলেই কিন্তু হাইকোর্টে চলে আসবে এবং তাদেরকে কিন্তু অ্যাকাউন্টেবল করবে। কারণ এই মুখের ইচ্ছা মতো আপনি ডিলিস্ট করতে পারবেন না, আপনাকে অবশ্যই লিগ্যাল প্রসেস ফলো করতে হবে। এবং আমাদের যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015 এটাকে অ্যামেন্ড করতে হবে, অ্যামেন্ড করে সেখানে কম্পালসারি ডিলিস্টিং এর জায়গায় এই ইয়েগুলি আনতে হবে, যে বাইব্যাকের অপশন আনতে হবে, এবং যারা স্পন্সর ডাইরেক্টর তাদেরকে এখানে যদি তাদের লুপহোলস থাকে বা তারা যদি ফ্রড করে থাকে, তাহলে সেখানে আপনাকে আনতে হবে যে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা, তাদের বিনিয়োগকারীদের স্বার্থে আপনি বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন। সেখানে পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তারাও বলছেন, এবং আমরাও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছি। কিন্তু আসলে কম্বাইন্ড কোনো ডিসিশন ছাড়া, অর্থাৎ সম্মিলিত উদ্যোগ ছাড়া কি এটা আসলে সহজ হবে? এটা করবে কে? এটা করবে তো রেগুলেটরি বডি, এবং রেগুলেটরি বডিকে তো এই স্টেপ নিতে হবে। তারা কি অলরেডি কোনো ইন্সপেকশন করেছে? এবং তারা কি এই স্পন্সরদের সাথে 1 by 1 বসেছে, কেস টু কেস? তারা কি সেটা চেষ্টা করেছে এটাকে কিভাবে রিভাইভ করা যায়? তারা কি এটা চেষ্টা করেছে যে ওই বোর্ডগুলিতে যদি ওই ডাইরেক্টর দ্বারা যদি না হয়, তাহলে অন্য কিভাবে এটাকে করা যায়, এবং এটার সাথে যারা কানেক্টেড ছিল সেইটা কি আইডেন্টিফাই করেছে? তো এগুলি না করেই যদি আপনি অলরেডি খালি ডিলিস্টিং শুরু করে দেন, আর ওখানে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা যদি সাফারার হয়, এই যে আজকে
মার্কেটে যে শেয়ারের প্রাইস কমে গিয়েছে, সাফারার কি হয়েছে? বিনিয়োগকারীরা। স্পন্সর হয়েছে? এটা অর্ডিনারি শেয়ার হোল্ডাররা হয়েছে। তাহলে আগে আপনাকে আইন যদি না থাকে আইন বানিয়ে নিন, আর না হলে যারা ভালো আইন বোঝে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে অন্য দেশে, এগুলি তো নতুন সৃষ্টির কিছু নাই, অলরেডি ইন্টারন্যাশনাল যে ভালো ভালো যে স্টক এক্সচেঞ্জগুলি তাদের এই আইনগুলি আছে, সেই আইনগুলি দেখেন, দেখে তারপরে আপনারা আইনগুলি করেন এবং তারপরে আপনার কথায় আসেন যে ডিলিস্টিং করবেন কিভাবে। এখন আপনি যদি আগেই ডিলিস্টিং এবং আগেই যদি অর্ডিনারি শেয়ার হোল্ডারদের, ধরেন একজনের শেয়ার কেনা 10 টাকা, আজকে যদি সেটা 5 টাকা হয়ে যায়, এই যে তার যে 5 টাকা লস, এইটা কে বিয়ার করবে? এটা কি কোনো রেগুলেটরি বডি বিয়ার করবে? এটা সেই স্পেসিফিক ইন্ডিভিজুয়াল তাকে বিয়ার করতে হবে। আর আপনি যখন যেহেতু এটাকে লিস্টিং করেছেন, আপনার রেসপন্সিবিলিটি সমস্ত কিছু দেখা, আর আপনি যদি ফেল করে থাকেন তাহলে আপনাকেও অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে হবে। তাহলে শুধু আপনি যদি বলে দেন যে শুধু বিনিয়োগকারীরা সাফারার হবে, কেন বিনিয়োগকারীরা সাফারার হবে? আপনি প্রোভাইড করেন ইনফরমেশন, সেই ইনফরমেশনের বেসিসে এই বিনিয়োগকারীরা এইসব শেয়ার কিনেছে। এখন এই বিনিয়োগকারীরা যখন অডিট, আপনার এই যে ধরেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট 2015-এ স্পেসিফিকলি যে অডিটরদের যদি তারা যদি প্রপারলি যদি অডিট না করে থাকে এবং যদি ভুল ইনফরমেশন বা মিসলিডিং ইনফরমেশন দিয়ে থাকে এবং যেটার বেসিসে যদি এরা শেয়ার কিনে থাকে, তাহলে এই অডিটরদের অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে না? তাহলে এই জায়গাগুলি তো আগে শেষ শিওর করতে হবে। যেমন ওখানে সেকশন 48-এ আপনার 5 ইয়ার্সের পর্যন্ত ইমপ্রিজনমেন্ট আছে এবং 31 এবং 33-তে তাদের এনলিস্টমেন্ট বাতিল করে দিতে পারে। তাহলে এই যে আপনাকে আইন সুরক্ষা দিয়ে রাখছে, কিন্তু আপনি যদি সেইটাকে অ্যাপ্লিকেবল না করেন এবং বিনিয়োগকারীদের যদি ইন্টারেস্টটা প্রোটেক্ট না করেন, এই বিনিয়োগকারী অ্যাট দি এন্ড কোথায় যাবে? তো আমার যেটা বিশ্বাস, এবারের যে টিম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, দে আর অল ভেরি কম্পিটেন্ট, এবং স্পেশালি আমি বলবো যে চেয়ারম্যান সাহেব, ওনার যেহেতু একটা ভাস্ট এক্সপিরিয়েন্স আছে, এবার কিন্তু অন্যরকম হবে, আগের মতো সিচুয়েশন হবে না। আমরা যদি সেই বললেন যে ভাস্ট এক্সপেরিয়েন্স বা আপনি বেশ কিছু পদক্ষেপের কথা বলেছেন, এবং বিএসসিসির চেয়ারম্যান তিনিও বলেছেন যে এটার সিদ্ধান্ত সম্পূর্ণ হচ্ছে ডিএসসির এবং ডিএসসি যে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী হবে। তো সেখানে যদি আমি একটু বলি যে আপনি এটাও বলেছেন দুই পক্ষ আসলে একসাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত, সেই সিদ্ধান্তগুলো যদি একটু জানতে চাই যে কিভাবে হলে আসলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা হবে। এটা বেস্ট হবে, প্রথমে তাকে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015-এ 54-এ তাকে পাওয়ার দেওয়া আছে, সে ইন্সপেক্ট করবে প্রত্যেকটা কেস টু কেস বেসিস, রুট কজেস বের করবে, রুট কজেস বের করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বোর্ডের সাথে বসবে, তাদেরকে জিজ্ঞাসা করবে যে এটা কিভাবে ওয়ে আউট করা, আইদার তাদের অন্য কোম্পানির সাথে মার্জার করে দিবে, অথবা তারা নতুন স্ট্র্যাটেজিক পার্টনার আনবে, অথবা রাইট ইস্যু করে হলো নতুন মানি ইনজেক্ট করে, বা তারা নতুন লোন বা হোয়াট এভার একটা ওয়েতে সেটা একটা সলিউশন দিবে। যদি তারা না পারে সেই সলিউশন দিতে, তাহলে আমাদেরকে বাহিরে অন্য আদার সোর্সেস দেখতে হবে। এবং যদি এইটার কজেস হয়ে থাকে যে স্পন্সরদের লুটের কারণে হয়ে থাকে, তাহলে তাদের যে অ্যাসেট এবং তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করবে, তাদের অ্যাসেট অ্যাটাচ করবে, তাদের অ্যাগেনস্টে ক্রিমিনাল এবং সিভিল মামলা দুটো করবে। তাহলে তারা বাধ্য হবে এটাকে বাইব্যাক করতে। তাহলে এই যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার তারা সাফারার হবে না। আদারওয়াইজ এই যে অর্ডিনারি শেয়ার হোল্ডার, দেখা যাবে আপনি ডিলিস্ট করে দিবেন, এটা ওটিসি মার্কেটে বা এটিবি মার্কেটে চলে যাবে, তারপর আলটিমেটলি কি হবে, দুদিন পরে সবাই ভুলে যাবে। আর এই যে যাদের এই শেয়ারগুলি কেনা আছে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা, তারা এট দি এন্ড সাফারার হবে, কারণ এই শেয়ার তারা বিক্রিও করতে পারবে না। আর প্রাইস ধরেন যদি তার 100 টাকায় কেনা থাকে, সেই প্রাইস হয়ে যাবে হয়তো 5 টাকা, এই যে একেবারে ফকির হয়ে যাবে, এইটার দায়িত্ব কে নিবে? সেই জন্য যারা এখানে রেগুলেটর, তাদেরকে খুব চিন্তা করে ইন্টারন্যাশনাল ল দেখে অ্যাসেস করে তারপরে বিনিয়োগকারীদের ইন্টারেস্টটা মাথায় নিয়ে তারপরে তাদেরকে অ্যাডভান্স হতে হবে। অনলি দেন ইউ ক্যান গেট এ প্রপার সলিউশন। যে আমরা প্রত্যাশা করছি যে আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টা, বিএসসিসি, ডিএসসি সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা হবে এবং এটা নিয়ে একটা সঠিক সিদ্ধান্তই নেওয়া হবে, এমন প্রত্যাশাই আমরা করছি। এটাই হওয়া উচিত। এবং আপনি যদি ধরেন ইন জেনারেল ধরেন যে এখানে যেই কোম্পানিগুলি আছে, নিশ্চিত যেই কারণগুলি, এগুলি অল যখনই ইন্সপেক্ট করবে কারণগুলি বের হয়ে যাবে, এবং আমি নিশ্চিত যে এগুলি সলিউশন করা সম্ভব। এবং এইটা অনেকগুলি আপনি হয়তো দেখা যাবে যে ইউটিলিটি ওই গ্যাস কানেকশন নাই, তারা কাজ করতে পারছে না, হয়তোবা ধরেন ব্যাংক লোন ওয়ার্কিং ক্যাপিটাল দেয়নি, সেই জন্য তারা করতে পারছে না, হয়তোবা দেখা যাবে যে আপনার যারা স্পন্সর আছে তারা স্ট্র্যাটেজিক পার্টনার চাচ্ছে, বা তারা চাচ্ছে যে বোর্ডে আরো ইফিশিয়েন্ট
মেম্বার ইন্ডিপেন্ডেন্ট জি ডাইরেক্টর আসুক, জি আপনাকে তারা হয়তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আজকে আমাদেরকে। আপনাকে ধন্যবাদ দিয়ে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন।